তার মানে আপনি বলতে চাইছেন যে মতের মিল না হলে কাউকে খুন করে ফেলা বা প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজের ছেলেকে নিজে হাতে খুন করা খুব স্বাভাবিক একটা ঘটনা, স্রেফ মস্তিষ্কের রাসায়নিক কারসাজি। এই হরমোহন পণ্ডিত সেরকমটাই ভাবে ইন্সপেক্টর সাহেব। আমার মেজাজটা খারাপ হয়ে গেল। একে তো নিজের নামটা এমনভাবে বলছিল লোকটা যেন সত্যিই মহাপণ্ডিত, তার উপর ভাববাচ্চে কথা বলার ধরন দেখে মেজাজের পারদ আকাশ ছুঁল। প্রাচ্যে কাছাকাছি নামের একজন বিশাল পাণ্ডিত্যের অধিকারী মহামানব ছিলেন, নাম হরপ্রসাদ শাস্ত্রী। প্রাচীন ভারতীয় সংস্কৃতি নিয়ে গবেষণায় ওনার অবদান অস্বীকার করার মতো কোনো উপায় নেই। অথচ হরমোহন পণ্ডিত নামের এই লোকটা একটা খুনি, না ঠিক নরহত্যা নয়, সে গুনে গুনে 5টা বেড়ালকে বিষ খাইয়ে মেরেছে। এদেশের 1920 সালে তৈরি হওয়া গৃহপালিত জীব সংরক্ষণ আইনে তেমন কোনো শাস্তি খুঁজে পায়নি। তবে লোকটা আমার ঘরের বেড়াল মেরেছে। শুধু মেরে ক্ষান্ত হয়নি, লাশগুলোকে পুড়িয়ে ফেলার চেষ্টা পর্যন্ত করেছে। গৃহপালিত এই আদুরে প্রাণীগুলোর উপর ওর এমন বিকৃত জিঘাংসা কেন, তা আমি ওকে জিজ্ঞেস করেছিলাম। ওর উত্তরে গাটা শিউরে উঠেছিল। বলেছিল, একটা মানুষকে মারলে বিচার হয় না, আর আপনি বলছেন সামান্য বেড়ালের কথা। আপনার পুলিশের গাড়ির নিচেই তো কত কুকুর বেড়াল পড়ে অহরহ। সবসময় কি ওদেরকে বাঁচাতে ছুটে যান? ওগুলো যদি আপনার নিজের বেড়াল না হতো তাহলে কি এত দরদ দেখাতেন আপনি? লোকটার কথায় অসম্ভব তেজ দেখে রাগ সামলানো কঠিন হয়ে যায়। আমি মেসে একা থাকি, এখনো বিয়ে থা করিনি, সুদূর ভবিষ্যতে সেরকম কোনো ইচ্ছেও নেই। পুলিশের চাকরিতে ছুটি বা অবসর কম, তবুও সময় পেলে টুকটাক লেখালেখি করি আমি। জানি এটা আমার পেশার সাথে যায় না, তবুও শখ বলে কথা। আর এই সব কিছুতেই আমার সঙ্গ দিত আমার বেড়াল ফ্রেয়া। ও কিছুদিন আগেই 4 সন্তানের মা হয়েছিল। বাচ্চাগুলো তখনও চোখ ফোটেনি। চোখ ফোটার আগেই কি নির্মম মৃত্যু হলো ওদের। এই নিষ্ঠুর পৃথিবী বুঝিয়ে দিল যে ওদের বাঁচার অধিকার মানুষ চাইলেই কেড়ে নিতে পারে। পশু বলে ওদের জীবনের কোনো দাম নেই। জীবনে মানুষ পুষেছি অনেক, কিন্তু বেড়াল পোষার পরেই বুঝেছি প্রাণী জগতে একমাত্র মানুষই বেইমানিতে সিদ্ধহস্ত। অবলা প্রাণীরা ওসব শেখেনি কোনোদিনও, বেইমান মানুষদের সাথে থেকেও শেখেনি। শ্রেয়া আর তার বাচ্চাদের পুড়ে যাওয়া লাশ দেখে আমি শোকে পাথর হয়ে গিয়েছিলাম। ঘটনাটা পরশু রাতের। গরমের কারণে রাতে ঘুম আসছিল না। মেসের পাশেই একটা বাঁধানো পুকুর ঘাট আছে। আমি মোবাইলটা হাতে নিয়ে সেখানে বসলাম। হঠাৎ একটা বিশ্রী পোড়া গন্ধে চারপাশ ভরে উঠতে লাগলো। মেসের ছেলেরা মাঝে মধ্যে বারবিকিউ পার্টি করে সপ্তাহের শেষে। ওরা কেউ উনুনে খাবার রেখে ভুলে গেছে নাকি সত্যিই কোথাও আগুন লেগেছে সেটা খুঁজতে লাগলাম। শেষে আগুনের উৎস খুঁজে পেলাম ঠিকই। আমার ঘরের ছাদের উপর কেউ আগুন জ্বালিয়েছে। ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে উঠে যাচ্ছে উপরে। দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গিয়েই দেখি একটা বুড়ো লোক আমার বেড়াল ফ্রেয়া আর তার বাচ্চাদের গায়ে আগুন লাগিয়ে দিয়ে নির্বিকারভাবে বসে তামাশা দেখছে। আগুনের লেলিহান শিখাগুলো ওপরের দিকে উঠছে আর বেড়ালের লাশ থেকে পোড়ার ফটফট আওয়াজ হচ্ছে। আমায় দেখে লোকটা হুট করে লাফিয়ে উঠল, তারপর বাচ্চাদের মতো হাততালি দিয়ে বলল, আগে বিষ খাইয়ে ভালো করেছি, এমনি আগুন লাগালে মা বেড়াল নিশ্চিত পালিয়ে যেত। আমি লোকটার দিকে বিস্ফারিত চোখে তাকালাম। আমার সর্বক্ষণিক আশ্রয়ে থাকা প্রাণীগুলোকে ও জঘন্যভাবে মেরে আমার সামনে দাঁড়িয়ে হাসছে। লোকটাকে শুধু বর্বর নাকি পাগলও? আমি লোকটার কলার ধরে হিড় হিড় করে টানতে টানতে নামিয়ে আনলাম। মেসের পরিচিত কয়েকজনকে ডেকে চেহারাটা ঠিক মতো দেখালাম, কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো কেউ লোকটাকে চিনল না। মেসের কেউই না, এমনকি প্রতিবেশীদেরও কেউ না।
রাতের মধ্যেই এফআইআর লিখিয়ে ওর বিরুদ্ধে অভিযোগ দাখিল করলাম। তারপর গ্রেফতার করে থানায় রাখার ব্যবস্থা করতে হলো। এই পুরো সময় লোকটা একটা কথাও বলেনি, শুধু মুচকি হেসে কি যেন বিড়বিড় করে গেছে। আজ অনেকক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করেও আমি ওর কাছে বেড়াল হত্যার কোনো উপযুক্ত কারণ পাইনি। ঘুরে ফিরে ওর কথার উত্তর একটা নির্দিষ্ট ধরনের হয়ে যাচ্ছিল। কত মানুষকে তো এমনি এমনি মেরে ফেলা হচ্ছে। কাক কাকের মাংস খায় না, কিন্তু মানুষ দেদার সে নিজের মাংস খাচ্ছে। আমি এর আগেও ঢের বেড়াল কুকুর মেরেছি, এক একজনকে এক এক কায়দায়। ওই 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 আপনারা যেটাকে বিভৎস বলেন আর কি। কারোর পেট জীবন্ত অবস্থায় চিরে ফেলেছি, কোনোটাকে জলে ডুবিয়েছি, আবার কাউকে আগুনে ধীরে ধীরে ঝলসে দিয়েছি। ঠিক মতো বর্ণনা দিলে না আপনার মতো সাহসী পুলিশও রাতে ঘুমোতে পারবেন না। আমার না ওসবে খুব শান্তি লাগে জানেন। মানুষ তো তাও কথা বলতে পারে, মৃত্যুর সময় প্রাণ ভিক্ষা চাইতে পারে, কিন্তু অন্য প্রাণীরা তো আর সেটা পারে না। মৃত্যুর সময় প্রাণীগুলোর বোবা আতঙ্ক দেখলে প্রাণটা ভরে যায়। আর একটা কথা সে মাঝে মধ্যেই বলছিল, সৃষ্টিকর্তা যদি চাইতেন তবে প্রাণীগুলোকে বাঁচাতেই পারতেন, তাই না? জবাবে আমি বলেছিলাম, না মানে মাঝে মধ্যে উদাহরণ তৈরির জন্য উনি কিছু শয়তানও বানান কিনা আপনার মতো। এটা ঠিক বলেছেন ইন্সপেক্টর, আমরা তো নিজেরাই শয়তান। কিন্তু অনেকে কি বিশ্বাস করে জানেন, শয়তান আলাদা সত্তা। আসলে যখন মানুষ নিজের দোষটা গোপন করতে চায় তখনই শয়তানের দোষ দেয়। আসলে যে পাপের সময় সে নিজেই শয়তানে পরিণত হয় সেটা বোঝেই না, বলে সব শয়তানের প্ররোচনায় করেছে। আসলে তো তা নয়। আজকাল তো মতের মিল না হলে নিজের মেধাবী বন্ধুকে ডেকে এনে পিটিয়ে মারা হয়, বাবা সন্তানকে কোলে নিয়ে মেরে ফেলে, এই যে সুযোগ পেলেই অবাধে গাছ কেটে ফেলা হয়। ওরা কি কষ্ট পায় না? বাঙালি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুই তো গাছের অনুভূতির ব্যাপারটা জানিয়েছিলেন, তাই না? যদিও উনি ধোঁকা খেয়েছেন মার্কনির কাছে। চারিদিকে ধোঁকাবাজ চোর ছেঁচড়ে ভরে যাচ্ছে। আমি তো এদের একটা নাম দিয়েছি জানেন, মায়তান, মানব শয়তানের সংক্ষিপ্ত রূপ। আবার সেই গা ঘিনঘিন করা হাসিটা হাসলো বুড়ো। আমার মনে পড়ে গেল ফ্রেয়ার ঝলসানো মুখটা। মনে মনে প্রচণ্ড বিরক্ত হয়ে যাচ্ছিলাম এই বুড়োর বিকৃত দর্শনশাস্ত্র শুনে। একে যতই ঘাঁটাতে যাচ্ছি নিজেই নাজেহাল হয়ে যাচ্ছি। একটা কথা ভেবেই খারাপ লাগছে, এদেশে পশুদের নিয়ে যে নামমাত্র আইনটা আছে তা তেমন কার্যকর নয়। কেসটা কোর্টে উঠলে বেশি দিন টিকবেও না, বুড়ো সহজেই জামিন পেয়ে যাবে। বয়স্ক মানুষ না বুঝে ভুল করে ফেলেছে এটা প্রমাণ করলেও শাস্তি এড়ানো সম্ভব। তাছাড়া উপযুক্ত প্রমাণ তো দিতেও পারবো না আমি। তবু অন্তত কোর্ট পর্যন্ত একটা দৌড় তো করাবো, আর যতটুকু পারা যায় উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব, এটা পণ করে ফেললাম। কিন্তু পরদিন থানায় এসেই শুনলাম দুঃসংবাদ, হরমোহন মারা গেছে। ওপর মহল থেকে আমার ওপর চাপ এসে গেছে ইতিমধ্যে। কেউ কেউ বলছে আমি নাকি রিমান্ডে নির্যাতন করে ওকে মেরে ফেলেছি। ওদের কিভাবে বলি চাকরি যাওয়ার ভয় না থাকলে আমি সত্যিই ওকে মেরে ফেলতাম। আমার খুব কাছের প্রাণীগুলোকে মেরেছে লোকটা। আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সেক্ষেত্রে সত্যিই ফলতো, কিন্তু এবার তা হয়নি। বৃদ্ধ বলে লোকটার গায়ে আমি একটা টোকাও দিইনি। যাই হোক, যেমন তেমন করে সব সামলালাম। ওর পোস্টমর্টম করে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হলো। কিন্তু পোস্টমর্টমের সময় দায়িত্বরত আর এক পুলিশ, আমার সহকারী রায়হান, আমায় দুটো চাঞ্চল্যকর জিনিস দেখালো। মৃত্যু হয়েছে স্বাভাবিক বার্ধক্যজনিত কারণে, শরীরে কোনো আঘাত নেই। আমার একটা ক্ষীণ সন্দেহ ছিল যে বুড়ো হয়তো আত্মহত্যা করেছে। এসব বিকৃত মস্তিষ্কেরা মাঝে মধ্যেই নিজেকে শেষ করে দেয় বিনা দ্বিধায়।
কিন্তু এর শরীরে সেরকম কোনো বিষক্রিয়ার চিহ্নই নেই, শুধু গলার কাছে উল্কি করে লেখা ধোপা আমিন, তার নিচে ইংরেজিতে লেখা H.G। রায়হান বলল, আপনি ঠিকই ভেবেছিলেন স্যার, এটা বদ্ধ পাগল একটা লোক ছিল। নইলে ধোপাদের কখনো নিজের নাম উল্কি করাতে দেখেছেন? আর ধোপার নাম নাকি আমিন। আপনাকে নিজের নাম হরমোহন বলেছিল না? এই ধর্ম নিয়েই তো আমার সন্দেহ হচ্ছে। অধর্মী বলেই আপনার বিড়ালগুলোকে ওভাবে মারতে পেরেছে। আর এই যে দেখুন দেখুন কাগজটা ওর শার্টের পকেটে ছিল। আমি ছৌ মেরে কাগজটা রায়হানের হাত থেকে টেনে নিতে রায়হান একটু ঘাবড়েই গিয়েছিল। কাগজের ভাঁজ খুলে দেখলাম তাতে লেখা, আমার মৃত্যুর 24 ঘন্টার মধ্যে নিচের হাসপাতালের ঠিকানায় আমার লাশটা পৌঁছে দেবেন। ওখানে আমার আপনজনেরা আছে, ওরা আমার লাশ থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ খুলে নিয়ে অসহায় মানুষকে দান করে দেবে। আমি মোক্ষ পেয়ে গেছি। এটাই আমার 7ম জন্ম ছিল। 6ষ্ঠ জন্মে দেবতা ছিলাম, এই জন্মে অসুর। রায়হানকে মোক্ষ ব্যাপারটা কি জিজ্ঞেস করাতে জানালো। আত্মা আর জীবন এসব থেকে পরিপূর্ণ মুক্তিকেই মোক্ষ বলে। হিন্দুদের 7 জন্মের পরে একদম শেষের জন্মে ভালো কাজের মাধ্যমে মুক্তি পাওয়া যায়। কিন্তু এই হরমোন মোক্ষ পাবে কি করে? ও কি জানতো না যে জীব হত্যা মহাপাপ? মানে অনেকটা বৌদ্ধ ধর্মে নির্বাণা পাওয়ার মতো। রায়হানকে অনুরোধ করলাম এই কেসের পরবর্তী তদন্তের জন্য ও যেন আমার সাথে থাকে, আর এই কাগজের ব্যাপারটা যেন অন্য কেউ না জানে। পুরাতন ঢাকার এই হাসপাতালটিতে পৌঁছতে সম্ভবত 24 ঘন্টা পার হয়নি। অনেক খোঁজ নেওয়ার পর এক ডাক্তার বললেন, হরমোন পণ্ডিতের নামে আইডোনেশন ফর্ম পূরণ করা আছে। এই হাসপাতালের এক রোগীকে উনি মরণোত্তর চক্ষুদান করে গেছেন। পোস্টমর্টমের পর চোখের টিস্যু আর কর্নিয়া ঠিক আছে কিনা দেখতে হবে, নইলে আই ট্রান্সপ্ল্যান্ট করে কোনো লাভ নেই। আমি রোগীর খোঁজ পেলাম ডাক্তারের কাছেই। জন্মান্ধ নয়, একটা দুর্ঘটনায় চোখ হারিয়েছে। কাকতালীয় ব্যাপার হলো এর নামও হরমোহন, তবে পণ্ডিত নয়, ঘোষ। বয়স মোটামুটি মৃত হরমোহনের কাছাকাছিই হবে। বন্ধু টন্ধু হতে পারে, নামের মিল থাকায় ঘনিষ্ঠতাও বেড়েছিল হয়তো, আর তাই হয়তো এই মরণোত্তর চক্ষুদানের ব্যাপারটা এসেছে। কিন্তু অন্ধ হরমোহন জানালো আগের হরমোহনকে সে নাকি কোনো কালেই চিনত না। লোকটা দেবতার মতো নিজেই নাকি তার পাশে এসে দাঁড়িয়েছিল। ভেবেছিলাম এর মাধ্যমে মৃত হরমোহনের পরিচয় জানা যাবে, কিন্তু সে গুড়ে বালি। অন্ধ হরমোহন একটা জুতোর দোকানে সামান্য কর্মচারী, এর বেশি জানানোর মতো পরিচয়ও নেই। রাতে মেসে ফিরলাম এক রাশ অস্থিরতা নিয়ে। এর আগে একবার পুলিশ স্টেশনে যেতে হয়েছিল। 2 ছেলেকে ট্রাক সহ ধরা হয়েছে। আমাকে একটু কথা বলতে হবে ওদের সাথে। কথা বলে যতটুকু বুঝতে পারলাম এরা দুজনেই মধ্যবিত্ত ঘরের ছেলে। নেশার পথটা সিগারেট দিয়ে শুরু হয়েছিল, তারপর গাঁজার নৌকো পার করে এরা ড্রাগসের রাস্তা ধরেছে। সাধারণত এই ধরনের ছেলেদের পেছনে একটা তথাকথিত নেশাখোর বন্ধুর দল থাকে, যাদের প্রধান ডায়লগ হয়, একবার খেলে কিছু হয় না। কয়েক বছরের পুলিশি জীবনেই এরকম অনেক দেখেছি। মেধাবীদের মধ্যেই অসতর্কতাটা প্রবল। অশিক্ষিতরা তো না জেনে নেশার পাল্লায় পড়ে। তাদের মধ্যে তবুও নেশাদ্রব্যের ক্ষতিকর দিকটা নিয়ে একটা ভীতি কাজ করে। কিন্তু শিক্ষিতদের মধ্যে ভালো কিছুর প্রতি আজকাল একটা প্রবল অনীহা। তাদের মূল লক্ষ্য হয়ে উঠেছে শুধুমাত্র ফুর্তি। মেসে ফেরার পর থেকে অস্থিরতাটা ক্রমশ তুঙ্গে উঠছিল। অন্যদিন প্রেয়া এতক্ষণে মিউ মিউ করতে করতে কোলে চলে আসতো, ও আর কোনোদিনও আসবে না। বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসার সময় খেয়াল হলো সেই পরশু বালতিতে কাপড় ভিজিয়েছিলাম, কিন্তু ধোয়া হয়নি। কাল ধুয়ে লন্ড্রিতে দিতে হবে। আর লন্ড্রির কথা মাথায় আসতেই মনে পড়ে গেল হরমোহনের গলার কাছের উল্কিটার কথা, ধোপা আমিন। আবার তার নিচে ইংরেজিতে লেখা H.G।
না হয় ধরে নিলাম হরমোহন, কিন্তু জিতে কি? আর ধোপা আমিন শব্দটারই বা মানে কি? মাথায় কিছুই খেলছে না। শরীর খুব ক্লান্ত, অথচ প্রশ্নের বাণে জর্জরিত মনটা সতর্ক প্রহরীর মতো সজাগ। নানান চিন্তায় বিছানায় এপাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমটা ভাঙল রায়হানের ফোনে। উঠে দেখি সকাল হয়ে গেছে। স্যার, থানার পাশের এলাকায় একটা ঘটনা ঘটে গেছে গত রাতে। একটা ঘরের 8টা কুকুরছানাকে একদম মা শুদ্ধ মেরে ফেলা হয়েছে। ধারালো কোনো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে কোপানো হয়েছে। বাড়ির 10 বছরের ছেলেটা বাবাকে সাথে নিয়ে এসে অভিযোগ জানিয়েছে। প্রাণী হত্যা যে ইদানিং কেন এত বেড়ে গেল জানি না। ঘোর কলিযুগ স্যার, ঘোর কলিযুগ। আপনি একটু তাড়াতাড়ি আসুন প্লিজ। আমি কোনো মতে তৈরি হয়ে পুলিশ স্টেশনে পৌঁছালাম। গিয়ে দেখি বাচ্চাটা কাঁদছে। ওর বাবা ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। আমি যেতেই লোকটা বলল, দেখুন তো স্যার, এতগুলো অবলা প্রাণীকে কেউ এভাবে মারে? আমি একবার রাগ করে একটা কুকুরের গায়ে ইটের টুকরো ছুঁড়ে মেরেছিলাম। পিঠে প্রচণ্ড আঘাত পেয়েছিল বেচারা। ওর করুণ চেহারাটা দেখার পর কয়েক রাত আমার ঠিকমতো ঘুম হয়নি। আর এই লোকটা কি ভয়ানকভাবে কুপিয়েছে। আপনি লোকটাকে ধরতে পেরেছেন? হ্যাঁ, আমাদের সোসাইটির বৃদ্ধ সুইপার। কিছুদিন আগেই কাজ পেয়েছে। এমনিতে কাজকর্মে খুব পরিষ্কার। তবে আমি আজকের ঘটনার পর খোঁজ নিয়ে জানতে পারলাম এমন পাগলামো সে নাকি এর আগেও নিজের এলাকায় করেছে। বুড়ো মানুষ, কিছু বলাও যাচ্ছে না। বাচ্চাটার অনুরোধেই আসা। ওকে যদি ডেকে এনে একটু শাসিয়ে দেন তাহলে যদি একটু ভয় টয় পায় আর কি। আশা করি আর এমন কাজ করবে না। আচ্ছা, লোকটার নাম কি? আমরা তো সুইপার হরু বলে ডাকি। পুরো নাম কখনো শোনা হয়নি। ম্যাথরপট্টিতে লোক পাঠালে অবশ্য সহজেই জানতে পারবেন। আমার মস্তিষ্কে হঠাৎ যেন বিদ্যুৎ খেলে গেল। এই বুড়োর নামও হর দিয়ে শুরু। মন বলছে পুরো নাম হরমোহন, কিন্তু পদবিটা শাস্ত্রী, পণ্ডিত না ঘোষ? এই ভদ্রলোক তো বললেন যে ওই লোকটা সুইপার বা ম্যাথর। তাহলে কি দাস বা বিশ্বাস? কিন্তু নামের পদবিটাও আসল কথা নয়। প্রশ্ন হলো, এই একই নামের লোকজন এসব কেন করছে? হাসপাতালে যে অন্ধ হরমোহন ঘোষ আছে, সেও কি তাহলে এরকম কোনো অপরাধের সাথে জড়িত? খোঁজ করতে হবে আজই। কিন্তু তার আগে এই সুইপারটাকে একটু দেখতে হবে। থানায় না ডেকে আমি নিজেই গেলাম রায়হানকে সাথে নিয়ে। কিন্তু সে তার বাড়িতে নেই। তার কোনো পরিচিত লোক বা আত্মীয় স্বজনকেও পেলাম না। সে নাকি এখানে একাই থাকতো। ঘটনার পরদিন থেকে সে গায়েব। রায়হান বলল, পুলিশ আসতে পারে এটা বুঝতে পেরে পালালো কি? হতেই পারে। চলো একবার হাসপাতালে খোঁজ নেওয়া যাক। হাসপাতালে ঢুকে শুনলাম হরমোহন ঘোষের চোখের অপারেশন নাকি ভালোভাবেই হয়ে গেছে। সব ঠিক থাকলে সপ্তাহখানেকের মধ্যে ব্যান্ডেজ খুলে ফেলা হবে। ও আবার আগের মতোই দেখতে পাবে। আমি আর কালক্ষেপণ না করে হরমোহন ঘোষকে জিজ্ঞেস করলাম, এই সত্যি করে বলো তো, তুমি এরকম কুকুর বেড়াল খুন করার মতো নৃশংস অপরাধের সাথে জড়িত কিনা? হরমোহন ঘোষের হাবভাবে বুঝতে পারলাম সে এটা বুঝতে পেরেছে যে যেহেতু পালাপাড়ার পথ নেই, তাই সত্যিটা বলে দেওয়াই শ্রেয়। সে বলল, এইসব করতে গিয়েই তো চোখটা হারিয়েছিলাম স্যার। একটা কুকুরের দলকে অহেতুক আক্রমণ করতে গিয়ে তাদের পাল্টা আক্রমণের শিকার হয়েছিলাম। কুকুরের দল আঁচড়ে কামড়ে আমার চোখটা নষ্ট করে দিয়েছিল। কথাটা শোনা মাত্র রায়হান বেশ জোরেই বলে উঠল, উচিত শিক্ষা একেই বলে। অসহায় জীবগুলোর পেছনে কেন লাগতে যাও? হ্যাঁ, আমাদের নিজেদের ওপর তখন কোনো নিয়ন্ত্রণ থাকে না স্যার। তখন উনি যা বলেন আমরা তাই করি। নাও ঠেলা। এখন এই উনিটা আবার কে? আর তোমরাই বা কারা বলো তো? তোমাদের কি কোনো দল টল আছে নাকি? হ্যাঁ, হরমোহন গ্যাং? যত সব ভাঁওতাবাজি। তাচ্ছিল্যে সুরে বলল রায়হান। আর তৎক্ষণাৎ হরমোহনের গলার
উল্কির জিয়ের মানেটা আমার কাছে স্পষ্ট হয়ে গেল। H.G মানে হরমোহন গ্যাং হওয়ার সম্ভাবনা ৮০%। কিন্তু এই গ্যাং বা দলের উদ্দেশ্য কি? ধরে ধরে মানুষের গৃহপালিত প্রাণীদের নির্দয়ভাবে হত্যা করা? সেটাই বা কেন? হরমোহন ঘোষ উত্তরে বলল, নির্দেশনা কে বা কারা দিচ্ছে সেটা আমরা জানি না। সবকিছুই অজান্তে আচমকা হয়েছে, আর কিভাবে হয়েছে তাও জানি না। হরমোহনের উত্তর শুনে খুব অবাক হলাম। এরপর শেষ প্রশ্নটা আমিই করলাম, তোমাদের কি নেশা করানো হতো? চোখ বেঁধে গলায় একটা সূচ বিধিয়ে দিত। সেটা নেশার কিনা তা বলতে পারবো না। আমি এগিয়ে গিয়ে ওর গলার কাজটা দেখলাম। যা সন্দেহ করেছিলাম ঠিক তাই, এখানে উল্কি করা। তবে এখানে লেখা করতে চলো। এটা কি কোনো কিছু করার নির্দেশ? জানি না। এদের গলার উল্কিগুলো দেখলে মনে হয় কোনো বাচ্চা যেন কেবল লেখা শিখে ইচ্ছে মতো একটার পর একটা শব্দ জুড়ে দিয়েছে। এটা নিচেও H.G লেখা। আমার আর রায়হানের মতে যার মানে দাঁড়িয়েছে হরমোহন গ্যাং। আর কিছু জানার নেই। শহরে কে বা কারা নেশা জাতীয় কিছু ছড়িয়ে দিচ্ছে হরমোহন নামের লোকেদের শরীরে। তারা সেই নেশার কবলে পড়ে অসহায় জীব হত্যার উৎসবে মেতে উঠেছে। এদের ল্যাবরেটরির গিনিপিগের মতো গলায় মার্ক করে পাঠানো হচ্ছে জীবনাশের উদ্দেশ্যে। প্রত্যেকের গলায় উল্কি আঁকা। উল্কি শব্দগুলো অগোছালো, কিন্তু আমার মন বলছে এগুলোর কোনো গভীর অর্থ আছে। সুইপার হরুকে খুঁজে পেলে তার গলাতেও যে একটা উল্কি পাবো তা আমি মোটামুটি নিশ্চিত। রাতে স্টাডি টেবিলে বসে হরমোহন গ্যাংয়ের সবার মধ্যে যেসব ব্যাপারে মিল আছে সেগুলো নোট করলাম। ১. এরা সবাই বৃদ্ধ। ২. এদের গলায় উল্কি আছে। আর ৩. এদের প্রত্যেকেরই নাম হরমোহন দিয়ে শুরু। এরপর এক কাপ কফি খেয়ে কানে হেডফোনটা চাপিয়ে ইউটিউবে রিল্যাক্সিং মিউজিক লিখে সার্চ করলাম। তাতে যদি মনটা একটু রিল্যাক্সড হয়। পরামর্শটা অবশ্য রায়হানের। ১৫ মিনিট পর খেয়াল করলাম রিল্যাক্সিং মিউজিক সত্যিই আমার কাজে লাগছে। মাথার ভিতর দপদপ করা ভাবটা হালকা কমেছে। কিছুক্ষণ নানা রকম রিল্যাক্সিং মিউজিক শোনার পর ইউটিউবের রেকমেন্ডেশনে একটা মিউজিকের নাম এলো, ডোপামিন মিউজিক। ডোপামিন শব্দটার সাথে আমার পরিচিত কোনো শব্দের মিল আছে কি? কিছুক্ষণ সময় লাগলো ভাবতে। হ্যাঁ, আছে বই কি, ধোপা আমিন। আমি আর দেরি না করে গুগলে সার্চ করলাম ডোপামিন লিখে। প্রথমেই যে আর্টিকেলটা এলো তাতে যা লেখা আছে সেটা মোটামুটি এরকম। ডোপামিন হলো এক ধরনের হরমোন যা যে কোনো কাজে মানুষকে ভালো লাগার অনুভূতি দেয়। ধরা যাক কেউ ফাস্টফুড খেতে ভালোবাসে বা সারাদিন স্মার্টফোন নিয়ে পড়ে থাকতে ভালোবাসে। যখন এইরকম কোনো অভ্যেসে ভালো লাগা তৈরি হয় তখন মস্তিষ্কে এই হরমোনের ক্ষরণ বাড়তে থাকে। কাজগুলো যতবারই করা হয় এই হরমোন ততবার দ্বিগুণ পরিমাণে ক্ষরিত হয়। একটা সময় এই হরমোনের ক্ষরণের হার এত বেশি হয় যে ওভারডোজ হয়ে যায়। আর ঠিক এই কারণে যে কোনো নেশা থেকে বেরিয়ে আসা মানুষের পক্ষে কঠিন হয়ে পড়ে। যাদের হৃৎপিণ্ড বা কিডনির সমস্যা আছে তাদেরকে মাঝে মধ্যে ডোপামিনের ইঞ্জেকশন দিতে হয়। তবে এর পার্শ্ব প্রতিক্রিয়াও আছে। বয়স্ক ব্যক্তিদের এই ধরনের হরমোন দরকার হয় বেশি। তার মানে প্রথম বুড়ো অর্থাৎ হরমোহন পণ্ডিত ছিল এই হরমোনের শিকার। আরও একটা জিনিস সার্চ করা বাকি ছিল, সেটা হলো হরমোহন ঘোষের গলায় আঁকা করতে চল উল্কির অর্থ। হরমোনের লিস্টে এর আসল নামটা হলো কর্টিজল। একে বলা হয় স্ট্রেস হরমোন। মন খারাপ থাকলে এই হরমোন নিঃসৃত হয় মস্তিষ্কে। ঘোষের গলায় এটাই পুশ করা হয়েছিল। তাহলে কি সবই হরমোনের ওভারডোজের প্রভাব? কিন্তু সবাই অবলা প্রাণীদেরই বা মারছে কেন? ইন্টারনেটে খানিকটা গবেষণা করতেই উত্তরটা পেলাম। একে ইংরেজিতে বলা হয় কিউট অ্যাগ্রেশন। কোনো আদুরে বাচ্চা বা প্রাণীকে দেখলে আমরা অনেক সময় বলে থাকি
যে এদিকে আয়, একে আদর করেই মেরে ফেলবো। তবে সেটা নিছকই কথার কথা, কিন্তু এই ক্ষেত্রে এই আদর করে মেরে ফেলার ব্যাপারটা হরমোন ওভারডোজের কারণে সত্যিই করতে চায় ওরা। আর সেখান থেকেই এই হত্যাযজ্ঞের সূত্রপাত। কোনো এক অশুভ চক্র বয়স্ক মানুষদের নিয়ে এরকম ঘৃণ্য একটা খেলা খেলছে। আর H.G এর আসল মানেটা হয়তো হরমোন গ্যাং। আমি রায়হানকে কল করলাম, বললাম, লোক লাগাও রায়হান, যেভাবে পারো সুইপারটাকে খুঁজে বার করো, ইটস আর্জেন্ট। ওকে স্যার, আমি এক্ষুনি লোক লাগাচ্ছি, আপনি কিচ্ছু ভাববেন না। 3 দিনের মাথায় হরু সুইপারকে পাওয়া গেল ঠিকই, কিন্তু জীবিত নয়, মৃত। লাশটা পাওয়া গেল ম্যাথরপট্টিতেই। ওর গলায় লেখা আছে আদ্রে অনিল। বুঝতে পারলাম এই হরমোনের আসল নাম অ্যাড্রেনালাইন। মানুষের যে কোনো উত্তেজনা প্রশমন করার জন্য এই হরমোন খরিত হয়। আমাকে যে করেই হোক এই হরমোন গ্যাংয়ের হোতাকে খুঁজে বের করতেই হবে। এরা এদেশেই না বাইরের সেটাও জানতে হবে। ড্রাগসের থেকেও মারাত্মক এই হরমোনের নেশার প্রভাব। এর নেশায় পড়া লোকজন যদি প্রাণী ছেড়ে মানুষ হত্যায় নামে, তাহলে যে কি হবে সেটা ভাবতেই বুক কেঁপে উঠছে। তবে একটা ব্যাপারে খটকা তখনও ছিল, সবারই তো নাম হরমোহন। তাহলে কি একটা নির্দিষ্ট ধর্মকে টার্গেট করা হচ্ছে, নাকি অন্য কোনো ব্যাপার আছে? একটা বীভৎস ঘটনার মধ্যে দিয়ে পরে বুঝেছিলাম হরমোন গ্যাংয়ের কারোরই আসল নাম হরমোহন নয়। হরমোন গ্যাংয়ের সদস্য বলে ওরা নিজেদের আসল নাম ভুলে গিয়ে হরমোহন রেখেছিল। তবে শুধুমাত্র বয়স্ক মানুষরাই ওদের টার্গেট নয়, তরুণরাও আছে। নিয়ম বদলেছে হয়তো, কারণ সপ্তাহখানেক পর এই হরমোন গ্যাংয়ের কেসের একটা খবর নেওয়ার জন্য যখন আমার সহকারী রায়হান জামানকে কল করলাম, তখন সে ক্ষিপ্তভাবে উত্তর দিয়েছিল, রায়হান? কে রায়হান? আমার নাম তো হরমোহন, হরমোহন বাগচি।